আসসালামু আলাইকুম স্টুডেন্টস। পদার্থবিজ্ঞান কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের অনেক আগের একটা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। কুমিল্লা বোর্ড 2015। এই প্রশ্নটা বেশ একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। সাথে থাকো এবং একসাথে করো, দেখবা বেশ ভালো বুঝতে পারবা। শুরু করার আগে দেখো আমার হাতে স্যারের বই আছে। একটা ছোট্ট কনসেপ্ট জিজ্ঞেস করতে চাই। তোমাদের কি মনে আছে যে এই বইটা যদি আমি হাতে থেকে ফেলে দেই আর এই কলমটা যদি হাতে থেকে ফেলে দিই, কোনটা, এই যে ভূমিটা যে আছে নিচে, সেটা থেকে কোন বস্তুটার বিভব শক্তি বেশি? আগে সবাই পারি আমরা, এটা আর কোনো কোয়েশ্চেন হলো স্যার? অবশ্যই এটা, তাই না? কারণ হলো কি, বিভব শক্তি বস্তুর ভর, অভিকর্ষ ত্বরণ আর কি সাম্যাবস্থান থেকে এর উচ্চতার উপর নির্ভর করে। মানে হলো ধরো এই একই কলম আর যদি এই বইটা ফেলে দেই, অবশ্যই কি এইটার এই বিন্দুতে বিভব শক্তির মান অনেক বেশি হবে, তাই না? কারণ এখান থেকে ফেলে দেখি নিচে যদি কোনো একটা খেলনা থাকে টুস করে ভেঙে যাবে না? এক্স্যাক্টলি। আরেকটা যদি ধরো বইটাকে এই বিন্দু থেকে ফেলে দেই আর এই বিন্দু থেকে ফেলে দিই, ও পড়ে গেছে। তাহলে এই বিন্দু থেকে ফেলে দিই, অবশ্যই কি এই বিন্দুর তুলনায় এই বিন্দু থেকে ফেলার ফলে ওর অবশ্যই কি নিচে যেই ক্ষয়ক্ষতি করতে পারবে সেটা কি বেশি হবে। তার মানে অবশ্যই ভূমির সাপেক্ষে এই বিন্দু থেকে এই বিন্দুর অবশ্যই কি বিভব শক্তি বেশি ছিল। তার মানে আমরা মোটামুটি বুঝে গেছি যে বিভব শক্তি, বা আমাদের মনেও আছে, ভর, অভিকর্ষ ত্বরণ এন্ড উচ্চতার উপর নির্ভর করে। তাহলে দেখো, ইফ আই ড্র, দেন খেয়াল করে দেখো যে এ একটা বিন্দু, বি ধরো আরেকটা বিন্দু, সি আরেকটা বিন্দু। তাহলে দেখো এই বিন্দুতে বিভব শক্তির সূত্রটা কি ছিল? এম জি এইচ, তাই না? আরো যদি প্রিসাইজলি বলি, ভূমি থেকে কতটুকু উপরে? এই পর্যন্ত। তাহলে সি এ লেখা যায়, তোমরা তো এটা জানো। আর গতিশক্তির সূত্রটা কি? ইকে ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। ওই যে ছোটবেলায় পড়ছিলাম, কোনো গতিশীল বস্তু গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। যেমন ফর এন এক্সাম্পল, এই কলমটারে যদি এইভাবে ছুঁড়া মেরা দিই, তাইলে দেখো যেই বেগে যায় এখানে আঘাত করবে, ধরো একটা আমি ইরেজারকে মারলাম, ভর কম, তাহলে আরো কম গতিশক্তিতে আঘাত করবে। এবং বেগ আমি আস্তে মারলাম, আমি জোরে মারতে পারি। তার মানে অবশ্যই গতিশক্তি ভর এবং বেগের উপর নির্ভর করে। এগুলো তোমাদের বেসিক ফান্ডামেন্টাল মনে আছে। এবং এই প্রশ্নগুলা পড়বো, তার করার আগে তোমাদের একটু ছোট একটা জিনিস জানা লাগবে, যে পুরো অঙ্কটা করার জন্য, যে ধরো আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে নিই, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে নিলাম। এখন এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের দেখো, এইটাকে যদি আমি থেটা চিন্তা করি, তাহলে কি এটা লম্ব, কারণ থেটার বিপরীত দিকে গেলে লম্ব পাওয়া যায়, তাই তো? বিপরীত বাহু, এটা হলো ভূমি, তাই না? আর এটা হলো 90 ডিগ্রির বিপরীত দিকে গেছি, তাই কি অতিভুজ। এগুলো তোমরা জানো। আরেকটা জিনিস যদি জিজ্ঞাসা করি, ধরো আমি আরেকটা স্ট্রেট লাইন যদি এখানে ড্র করি, তাহলে এই রেখাটা ধরো এবি রেখা আর পি কিউ রেখা সমান্তরাল, ঠিক আছে? আর ধরো বিসি এদের ছেদক। ছোটবেলায় অবশ্যই পড়ছো, এইটা আর এইটা বোধ কি একই কোণ হবে, কেন? অনুরূপ কোণগুলো পরস্পর সমান। এগুলো তো স্যার ইজি জিনিস, কি শিখাচ্ছেন আমরা জানি, যে অনেকের বোর ফিল হইতেছে। চলো তাহলে এগুলো মুছে দিলাম। এন্ড সাইন থিটা সমান হচ্ছে সাগরের লবণতি, লম্ববায়ু অতিভুজ, এগুলোও তোমাদের আশা করি আমি ধরে নিলাম মনে আছে, আমি তো বলেই দিলাম। তাহলে চলো এবার প্রশ্নে পড়া যাক, যে একটি 300 গ্রাম ভরের বস্তু আছে। কত গ্রাম? 300 গ্রাম। তাই 300 গ্রাম ভরের বস্তু আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে রক্ষিত তলে 5.88 জুল গতিশক্তি প্রয়োগে এ বিন্দু থেকে ই বিন্দুতে ঘর্ষণহীন ভাবে ঠিক পৌঁছে। মানে এই যে তলটা, এই তলটার কোনো ঘর্ষণ আমরা বিবেচনা করলাম না। পরক্ষণে বস্তুটি ই বিন্দু থেকে উক্ত তল বরাবর এর দিকে আস্তে আস্তে নামতে থাকে, ইনক্লাইন ভাবে নিচের দিকে নামতে থাকে। বুঝতে পারছো কথাটা? তো আমরা কখ আপাতত বাদ দিলাম, গ নাম্বার দিয়ে শুরু করি। আনত তল এই এর দৈর্ঘ্য নির্ণয় করো। স্যার, কাজ ক্ষমতা শক্তির অর্ধেক দৈর্ঘ্যের প্রশ্ন দিছে, একদম বাচ্চাদের কোয়েশ্চেন এটা। তো চলো আমরা সবাই মিলে দেখি এটা করতে পারি কিনা। তো দেখো, অবশ্যই তোমাদের মনে থাকার কথা যে কোনো একটা বস্তু যখন ধরো আমার, চিন্তা করো আমি নিচ থেকে বস্তুটাকে এইভাবে মারলাম, খেয়াল করছিলা সর্বোচ্চ উচ্চতায় উঠে, মানে এই পর্যন্তই তো উঠছে, তাই না? ওর বেগটা কি?
কিছু সময়ের জন্য কি হয়ে গেছিল, জিরো হয়ে গেছিল। তার মানে সর্বোচ্চ উচ্চতায় আমরা কি পড়ছি, কোনো বস্তুর বেগ যেহেতু শূন্য তাই গতিশক্তিও শূন্য, মনে আছে তো? তাহলে মোট শক্তিটা কি হবে, বিভব শক্তির সমান। তাহলে সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি সমান বিভব শক্তি। আর যেই বিন্দু থেকে, ধরো ভূমি থেকে মারলা যে, তাহলে ভূমি থেকে বস্তুটা কি কোনো উপরে আছে, ধরো এটা ভূমি, এটা কি এখনো উপরে আছে না, তাহলে স্বাভাবিক অবস্থা থেকে উচ্চতা কি হইছে না, এইচ এর মান জিরো। যেহেতু এইচ এর মান জিরো, তার মানে ভূমিতে বা স্বাভাবিক অবস্থানে বস্তুটার বিভব শক্তি কত, জিরো হবে। তাহলে ওই বিন্দুতেই তো আমি একদম সজোরে জোরে মারি, তাই না? তাহলে ওই বিন্দুতে মোট শক্তিটা, যেহেতু বেগের মান সর্বোচ্চ, তাহলে ওই ভূমির বিন্দুতে মোট শক্তিটাই কি গতিশক্তির সমান হবে, যেহেতু আমরা বললাম বিভব শক্তির মান জিরো হয়। আমরা তো আপাতত ধরে নেই যে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি সমান বিভব শক্তি প্লাস গতিশক্তি, তাই তো? এগুলো তো আমাদের জানা আছে। তাইলে দেখো, আমি যদি অ্যাগেইন একটু ড্র করে নিই, ঠিক আছে? ধরো এইখানে ছিল, আমি একটু রিভার্স আঁকলাম, এখানে এ বিন্দু, এখানে ই বিন্দু, আর এর বরাবর আমি একটা বিন্দু ধরে ধরে নাও দিয়ে নিলাম ও। এখন আমাদের যেটা হলো বিষয়, যে বলছে যে এ বিন্দু থেকে এই অবজেক্টটাকে 5.88 জুল শক্তিতে মারা মানে উপরের দিকে নেওয়া হয়েছে এবং ফ্রিকশনও নাই। তার মানে ফ্রিকশন এফ কে ইজ ইকুয়াল টু জিরো। তার মানে এই বাধা বুধা আমাদের কোনো বিবেচনায় আনা লাগবে না, খুব ইজি একটা কোয়েশ্চেন ছিল। তাহলে খেয়াল করে দেখো তো, এইখানে কাইনেটিক এনার্জি এ বিন্দুতে ই কে সমান কত, 5.88 জুল। অ্যান্ড একটা জিনিস যদি আমরা খেয়াল করে দেখি, যে অবজেক্টটার ম্যাস কত, এই যে অবজেক্টটা আছে এটার ম্যাস কত, 300 গ্রাম। অবশ্যই তো গ্রামে অঙ্ক করব না, এসআই তে করব। তাহলে কি 0.3 কেজি, 1000 দ্বারা জাস্ট ডিভাইড করে দিলাম। এবং এইভাবে করে করে বস্তুটাকে কোন বিন্দুতে তুমি নিছো, ই বিন্দুতে। তাহলে ই বিন্দুতে অবশ্যই কি বিভব শক্তি কি থাকবে, গতিশক্তি কি আর ই বিন্দুতে থাকবে না। তাহলে দেখো, আমি ধরে নিলাম লেট ও এ সমান কি এইচ ধরে নিলাম। এবার চলো একটু একটু করে অঙ্কটা শুরু করি। আমরা যেহেতু জানি যে এ বিন্দু বা ভূমির বিন্দুতে মোট শক্তি সমান অবশ্যই কি বিভব শক্তি প্লাস গতিশক্তি, কিন্তু ভূমির বিন্দুতে অবশ্যই বিভব শক্তির মান কি হয়, জিরো, কারণ এইচ এর মান জিরো, আমি একটু আগে এক্সপ্লেন করছি। তাহলে ভূমির বিন্দুতে মোট শক্তিটাই কি গতিশক্তির সমান। ওকে, তাহলে ভূমির বিন্দুতে মোট শক্তি গতিশক্তি সমান, অ্যাগেইন একটু লিখে নিলাম। আর সর্বোচ্চ উচ্চতা যে ই বিন্দু, ই বিন্দুতে খেয়াল করে দেখো মোট শক্তি সমান অ্যাগেইন কি বিভব শক্তি প্লাস গতিশক্তি। কিন্তু সর্বোচ্চ উচ্চতায় যায় বেগ কি হয়ে যায়, একটু আগে অবজেক্টটা মেরে দেখাচ্ছিলাম, এখানে যে বেগ শূন্য হয়ে গেছিল না, এক্স্যাক্টলি। তাহলে খেয়াল করে দেখো সর্বোচ্চ উচ্চতায় যে, যেহেতু বেগ শূন্য হয়ে যায়, হাফ এম ভি স্কয়ার লিখলেও সেটা কি চলে আসবে, ভি এর মান জিরোর কারণে গতিশক্তির মান জিরো চলে আসবে। তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো যে এইখানে মোট শক্তি সমান কি হবে, mgh, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, যে এ বিন্দুতে মোট শক্তি সমান ই কে, আবার ই বিন্দুতে মোট শক্তি সমান কি বিভব শক্তি বা mgh। তাহলে কি, আমরা তো শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী জানি যে প্রত্যেকটা বিন্দুতে কি মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়, খালি এক রূপ থেকে একাধিক রূপে এক বা অন্য রূপে চেঞ্জ হয়। তাহলে দেখো আমরা এই দুইটা লিখে এখানে ডাইরেক্ট কি লিখে ফেলতে পারি, যে এ বিন্দুতে গতিশক্তি সমান সমান কি ই বিন্দুতে বিভব শক্তি হবে। তাহলে দেখো এই বিন্দুতে গতিশক্তির মান কত দিয়ে দিছে স্যার, 5.88 জুল, তাই না বলো? আর ই বিন্দুতে বিভব শক্তির মান কি mgh, বাট টু বি ভেরি প্রিসাইজ এইচটা আসলে কোনটা, এইচটা আসলে ও থেকে ই এর দূরত্ব। ওকে, তাহলে খেয়াল করে দেখো, আমি যদি সাইড চেঞ্জ করে ওই এর দূরত্বটা বের করি, তাহলে কি আসবে, 5.88 ডিভাইডেড বাই mg। তাহলে 5.88, এম এর মান কত, 0.3, 300 গ্রাম কিন্তু দেওয়া ছিল, আর জি এর মান কত বলো তো, 9.8। তাহলে এটা ডিভাইড করলে ক্যালকুলেট করে নিও, আই গেস 2 মিটার আসে। এতটুকু তো বুঝতে পারছো। কিন্তু আমাদের জন্য কি বের করতে বলছে বলো তো, এই এর দৈর্ঘ্য, তাই তো? আমাদের কি বের করতে বলছে,
এই এর দৈর্ঘ্য মনে আছে তো? এই যে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বলে দিছে? 30 ডিগ্রি। তাহলে আমি এখানে একটু বসায় নিই 30 ডিগ্রি। তাইলে ছোটবেলায় পড়ছি না সাগরে লবণ অতি। তাহলে সেখান থেকে চলো করে ফেলি। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। অতিভুজ কি? এই। তাহলে অতিভুজ সমান কি? এইচ বাই সাইন থিটা, তাই তো? এইচ এর মান কত পেলাম? 2। আর সাইন 30, সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। 0 হাফ না, সাইন 30 ডিগ্রির মান, কারণ সাইন 0 ডিগ্রির মান তো 0। 2 টাইমস 2 ইজ 4 মিটার। তাহলে খেয়াল করে দেখো তো, আমাদের এই যে অঙ্কটা করলাম, এই অঙ্ক করার শেষে আমরা অ্যান্সারটা কত পেলাম? 4 মিটার। বুঝতে পারছো? কোনো সমস্যা, কোনো ঝামেলা? না বুঝতে পারলে কোনো লাইন অবশ্যই আবার পিছে যাও, রিক্যাপ করো। তারপর না বুঝতে পারলে কমেন্ট সেকশনটা আছেই, কমেন্ট করে জানিয়ে দিবে এবং অ্যান্সারটা বলে দিব বা তোমার প্রবলেমটা সলভ করে দিব। তো এইটা বুঝে হলে চলো আমরা এইটার পরের কোয়েশ্চেনটা করি, যে ডি ও সি বিন্দুতে গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাও যে প্রত্যেকটা বিন্দুতে যান্ত্রিক শক্তি সংরক্ষণ হয়। তাহলে চলো এই পেজে চলে আসা যাক। এখন এই অঙ্কটা করার আগে আমরা একটু একটু থামবো, থেমে একটু আমরা সূত্রকে একটু চেঞ্জ কইরা একটু বুঝা নিব, তারপর অঙ্কে যাব। ডিরেক্ট অঙ্ক করে ফেললে আমি জানি অনেকে পারবা, কিন্তু সবার তো পারতে হবে। আর যারা পারো তারা একটু দেখো, বেসিকটা স্ট্রং হয়ে যাবে। তাহলে দেখো এখানে ধরো আগে আমি যদি একটা চিত্র ড্র করে নিই, তাহলে দেখো ধরো এটা সাম্যাবস্থা ও বিন্দু, এটা সর্বোচ্চ অবস্থান ধরো ই বিন্দু, এর মাঝামাঝি কোনো একটা বিন্দু ধরো বি ধরে নিলাম। ওকে, তো এই তিনটা বিন্দুর মধ্যে ধরো আমি বি বিন্দুতে একটু বিভব শক্তি আর গতিশক্তির মানটা বের করতে চাই। তো আমার সাথে তোমরা এই পার্টটা অ্যান্সার স্ক্রিপ্টে করো না, এটা একটু রাফে করে রাখো, তোমরা পরে দেখলে এইটার সাথে মিলায় মিলায় যেন পরে পড়তে পারো, বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে বি বিন্দুতে খেয়াল করে দেখো বিভব শক্তি, এটা তো একটু আগেও আমি বুঝাইছি, ইবি সমান এমজিএইচ, এবং এটা সবাই মোটামুটি জানি। কিন্তু এইচ এর পরিচয়টা কি? ওই যে বলছি ধরো এটা যদি ভূমি হয়, তাহলে যদি এইখানে থাকে বিভব শক্তি কত? 0। যদি এইখানে থাকে তাহলে এইচ এর দূরত্বটা কি নিবা? ভূমি থেকে কতটুকু উপরে, এইখানে থাকলে এইখান থেকে কতটুকু উপরে। বোঝা যাচ্ছে? তার মানে খেয়াল করে দেখো যে এইখানে তুমি চাইলে ছোট করে ওবিও লিখে দিতে পারো, বা আমি যদি একটু মার্ক করে দিই, এই উচ্চতাটা আমরা কিন্তু বিভব শক্তির জন্য কাউন্ট করি। ওকে, এরপর বি বিন্দুতে কাইনেটিক এনার্জি বের করতে চাই, মানে ইকে, ইকে সমান কি? হাফ এম ভি স্কোয়ার। এটা আর কি স্যার, এটা তো সবাই জানো। তাহলে এখানে এটা লিখলাম কেন বা কি করতে চাই সেটা হলো, শোনো, এই যে ধরো আমি আবার তোমাদের লাগলে দেখাচ্ছি, ধরো এই যে বস্তুটা উঠলো আবার পড়লো, ধরো যদি সোজা উঠে সোজা পড়ে, সর্বোচ্চ উচ্চতায় উঠার পর কি হয়ে যায়? বেগটা শূন্য হয়ে গেছে। তার মানে পড়ার সময় জাস্ট চিন্তা করো, বা নামার সময় চিন্তা করো, নামার সময় আদি বেগটা কি? 0 না? নামার সময় আদি বেগটা কি? 0 তো। তাহলে দেখো আমরা যদি ধরো কথার কথা কোনো একটা বস্তু ধরো ও থেকে ইতে গেছে, কিন্তু আমি যদি ধরো বেগটা ধরো মাঝখানের একটা বিন্দুতে বেগ কিভাবে বের করতে পারি, আমি একটু মুখে মুখে বলি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। বেগ বের করতে পারি, আমার আদি বেগ জানা থাকতে হবে স্যার, যত বেগে মারছেন, তাহলে এই পর্যন্ত উঠছে, কিন্তু এইখানে বেগ বের করার জন্য ভি ইজিক্যাল টু ইউ মাইনাস জিটি একভাবে বের করতে পারো, অথবা ভি স্কয়ার ইজিক্যাল টু ইউ স্কয়ার মাইনাস 2gh। কিন্তু এই মাঝখানের কোনো একটা পয়েন্টে বেগ বের করার জন্য যদি নিচ থেকে হিসাব করি, তাহলে একটা জ্বালা আছে যে আদি বেগটা কিন্তু ক্যালকুলেশন পার্টে বের করে নিতে হয়। তো আমরা ওই ঝামেলা না কইরা আমরা একটু অন্যভাবে করি। কি দেখো, উপর থেকে পড়ার সময় অবশ্যই বস্তুটা এই বিন্দু থেকে বেগ শূন্য না, আদি বেগটা শূন্য না পড়ার সময়, এবং একদম নিচে পড়ার সময় তো ঠাস করে পড়া যায়, তাই না? বলো, মিস হয়ে গেছে কাজ। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে দেখো ই বিন্দুতে, ই বিন্দুতে আমি কি বলতে পারি? ই বিন্দুতে অবশ্যই আমার আদি বেগটা কি? 0। এবং বস্তুটা ধরো বি বিন্দুতে পড়ার জন্য কতক্ষণ টাইম পাইলো, মানে কতটুকু উচ্চতা কভার করলো ই থেকে বি, এতটুক। তাহলে এই লাল অংশটুক মোটামুটি
তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমি যদি বি বিন্দুতে বেগ চিন্তা করি ভি স্কোয়ার ইজ ইকাল টু, আচ্ছা আমি ওয়েট করে নিই, ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। তোমরা জানো নামার সময় অভিকর্ষ ত্বরণের দিকে পড়ে, তাই কিন্তু প্লাস হয়, আর উঠার সময় কি উপরের দিকে উঠে না, তাই মাইনাস হয়, এগুলো তো জানো। কিন্তু আমার একটা কথা, আমি উপর থেকেই কেন হিসাব করতেছি বারবার, কারণ উপর থেকে হিসাব করলে আমার একটা জিনিসের ভ্যালু জিরো হয়ে যায়, সেটা হলো আদিবেগ, তাই আমার ক্যালকুলেশনের সুবিধা হয়ে যায়, তাই না বলো? তাহলে খেয়াল করে দেখো, এই এইচটাকে আমি কি লিখতে হবে এই চিত্র মতে, ইবি, তাই না? উপর থেকে কতটুকু নিচে, তাহলে দেখো ইউ যেহেতু জিরো, তাহলে ভি স্কয়ার সমান সমান কি টু জি এইচ ইবি, পাশে লিখে দিবা ইউ সমান জিরো। ওকে, তাইলে দেখো এখানে হাফ ইন্টু এম ইন্টু টু জি এইচ ইবি, তাহলে এম জি এইচ ইবি। এখন অনেকে দুই জায়গায় এমজিএইচ একটু প্যারা হয়ে যায়, তাই আমরা সাররা করি কি, আচ্ছা চলো এটার জায়গায় এক্স ইউজ করবা, আর বিভব শক্তির সময় এইচ ইউজ করবা। এইটার জায়গায় বিভব শক্তির জায়গায় আমি একটু পরিচয়টা বলি। বিভব শক্তির জায়গায় অ্যাকচুয়ালি পরিচয়টা হয় এইভাবে যে তুমি বিভব শক্তির সময় এইভাবে হিসাব হয় যে ভূমি হতে কত মিটার উপরে আছো, ওকে। আর গতিশক্তি শূন্য ইউজ করবা হলো সর্বোচ্চ উচ্চতা হতে, বা যেখান থেকে বস্তুটা পড়তাছে উচ্চতা থেকে কতটুকু নিচে পড়েছো, ওকে। এইভাবে চিন্তা করবা, বুঝতে পারছো? এরপর দেখো, মোটামুটি আই হোপ আমরা বেসিকটা ক্লিয়ার করে ফেলছি। বিভব শক্তি সমান এমজিএইচ তোমরা জানো, জাস্ট আমি ক্লিয়ারিফাই করতেছি যে এটা ভূমি থেকে কতটুকু উপরে এটা ধরবা। আর গতিশক্তির সময় হাফ এম ভি স্কয়ার তোমরা জানো, দ্যাটস কারেক্ট। বাট আমি চাই তোমরা এমজিএইচ এইভাবে চিন্তা করো যে ওই যে বি বিন্দুতে করতেছি মাঝামাঝি কোনো একটা পয়েন্টে, তাহলে উপর থেকে বা সর্বোচ্চ উচ্চতা থেকে কতটুকু নিচে, এইভাবেও যে ধরা যায়, এই জিনিসটা তোমরা একটু মনে রাখো, কারণ এটা আমার লাগবে, বুঝতে পারছো? এটা আমার লাগবে। এবং আই হোপ তোমরা এগুলো লিখে ফেলছো আমার সাথে, বা স্ক্রিনশট তো একটু পিছনে যা নিতেই পারবা। তো চলো আমরা পরের কোয়েশ্চেনটায় চলে আসি। তো কোয়েশ্চেনটা চলে আসার আগে চলো আমরা একটু ড্র করি। একসাথে সবাই ড্র করলে হবে কি, আমার সাথে কিন্তু অবশ্যই ড্র করবা, একসাথে ড্র করলে হবে কি যে প্রশ্নটাও বোঝা হয়ে যাবে এবং ভালোভাবে ফিগারটাও ভালোভাবে আঁকতে পারলে হবে কি, প্রশ্ন একটু ঘুরে আসলেও পারা যায়, বা ভিজুয়ালাইজ ভালো হয় আর কি, তাই না বলো? এখানে তাহলে ই বিন্দু, এখানে এ বিন্দু, এখানে আমি একটা ও বিন্দু ধরে নিলাম, এবং বস্তুটা এখান থেকে গতিশক্তি প্রয়োগ করে ই বিন্দুতে আনছে, এবং ই থেকে কিন্তু ও আস্তে আস্তে নিচের দিকে পড়া শুরু করছে, এবং এই কোণটা কত ডিগ্রি, 30 ডিগ্রি বলে দিচ্ছে। আর এইখানে দেখো তিনটা পয়েন্ট দিয়ে দিচ্ছে মোটামুটি, এবং এই পয়েন্ট তিনটা সমদূরবর্তী, এটাও বলে দিচ্ছে যে এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, দেখো। আর এখান থেকে যদি আমি একটু আকাম করি, সেটা হইলো এখান থেকে সবগুলোকে আমি স্ট্রেট কয়েকটা লাইন টেনে দিই, একটা, দুইটা, তিনটা টেনে নিলাম, ঠিক আছে, মোটামুটি ধরে নাও স্ট্রেট। তাহলে দেখো এটা যদি 30 ডিগ্রি হয়, একটু আগেই বললাম অনুরূপ কোণের ইয়া অনুযায়ী এটাও কত 30 ডিগ্রি, এটাও কত 30 ডিগ্রি, এটাও কত 30 ডিগ্রি। আর তোমরা অবশ্যই আশা করি ভিডিও এই পর্যন্ত আছে এবং মনোযোগ দিয়ে দেখতেছো, সেটা কি এই এর দৈর্ঘ্য কত পাইছিলাম মনে আছে? এই এর দৈর্ঘ্য কিছুক্ষণ আগে আমরা কিন্তু 4 মিটার পাইছিলাম, তাই না বলো? 4 মিটার পাইছিলাম, এবং এখানে একটা বলে দিছে এবি সমান বিসি সমান সিডি সমান ডিই, তাহলে পুরোটা 4 এবং প্রত্যেকটা পোর্শন সমান, তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পোর্শন কত হবে, 4/4, 1 মিটার। তার মানে এটাকে আর বলা লাগে বলো, এটা অবশ্যই 1 মিটারই হবে। তাহলে দেখো এখানে কত লিখবো, 1 মিটার। এভাবে করে প্রত্যেকটাই 1 মিটার লেখা যায়, আমি লিখলাম না, ঠিক আছে। এরপর দেখো আমাদের কি বলছিল লাস্টে টুক, পরক্ষণে ই বিন্দু থেকে উক্ত তল বরাবর এর দিকে পড়তে থাকে, মানে ই থেকে এর দিকে আস্তে আস্তে পড়তে থাকে, তাই তো?
তার মাঝখানে আমাদের বলছে ডি ও সি বিন্দুতে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে। এখন দেখো আমরা ধরে নিলাম ডি এর একটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট এখানে ধরবো আমি এম, সি এর একটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট ধরবো এন, এখানে আমি পি ধরতে পারি চাইলে। এই হলো মোটামুটি আমার চিত্রের অবস্থা। এখন ডি বিন্দুতে ডি বিন্দুতে যদি বিভব শক্তি বের করতে চাই, তার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা প্রথমে এখানে একটু লিখে নিই, চলো, যে ডি বিন্দুতে তো করতে চাই। আর তার আগে আরেকটা কথা বলি, যে তোমাদের মনে আছে আমি আগের অ্যান্সারের সময় ওই সমান সমান 2 মিটার কিন্তু পাইছিলাম, ওটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে দেখো তো, আমি যদি এই চিত্রটাকে পাশে আরেকবার একটু ড্র করি তোমাদের সাথে, তাহলে দেখো এখানে ই, এখানে ও, ডি এর ইকুইভ্যালেন্ট পয়েন্ট তো লম্ব বরাবর এম আসছে, তাই না? তাহলে এখানে চলো একটু লিখি, ডি বিন্দুতে বিভব শক্তি কি হবে? ইপি। ইপি সমান কত? এম জি এইচ, তো তাই না? কিন্তু এই এইচ এর উচ্চতাটা কত হবে? এই এইচ এর উচ্চতাটা হবে আসলে, চলো আমি একটা অন্য মার্কার নিয়ে নেই। এই এইচটা আসলে কি? গতিশক্তির জন্য এই, আমি ইচ্ছা করে রেড মার্ক করে নিলাম, উপর থেকে কতটুকু নিচে? এতটুকু। আর বিভব শক্তির জন্য কি কতটুকু হবে? ও থেকে কতটুকু উপরে, ও থেকে কতটুকু উপরে, তাহলে কি সেটা ওএম, তাই তো? তাইলে আমি এইখানে ছোট্ট করে কি লিখতে পারি? ওএম লিখে দিতে পারি, ঠিক তাই তো? আচ্ছা, আমি এক কাজ করি, এই পুরোটাকে 2 লিখলাম, তাহলে এই এতটুকু হলো ওএম, তাহলে উপরের এতটুকু কত? 2 মাইনাস ওএম। উপরের অতটুকু বলতে কি বুঝাইতেছেন? ই থেকে এম পর্যন্ত কতটুকু, ই থেকে এম পর্যন্ত কতটুকু। ওকে, তাহলে ডি বিন্দুতে বিভব শক্তি এম জি এইচ, ছোট করে ওএম লিখে দিচ্ছি। তাহলে গতি শক্তি সমান কত? হাফ এম ভি স্কোয়ার লিখবো? দরকার আছে, প্রমাণ করে আনলাম না একটু আগে তোমাদের, এম জি এইচ আর ওই যে উপর থেকে কতটুকু নিচে এটা লেখা যায়। তাহলে দেখো এম জি এইচ এবং উপর থেকে কতটুকু নিচে, এটা ইএম পরিমাণ নিচে, তাহলে সেই জায়গায় কি লেখা যাবে? এম জি, দেখো তো এটা 2, আচ্ছা এটা ছোট করে আমি এইচ ওএম লিখে দিই, তাহলে মনে ভালো হয়। 2 মাইনাস এইচ ওএম, ওকে, 2 মাইনাস এইচ ছোট করে ওএম। এখন তাহলে ডি বিন্দুতে দেখো মোট যান্ত্রিক শক্তি যদি আমরা চিন্তা করি, ইটি ইজ ইকাল টু ইপি, আচ্ছা এক সেকেন্ড, ইটি ইজ ইকাল টু ইপি প্লাস ইকে যদি চিন্তা করি, তাহলে ইপিটা কত আসতেছে বলতো? এম জি এইচ ছোট করে ওএম। আর ইকে সমান, দেখো এটা তো আমি চাইলে গুণ করতে পারি, তাই না? একবারে গুণ করে দিই, চলো, এম জি আর ইন্টু 2, তাহলে 2 এম জি মাইনাস এম জি এইচ ছোট করে ওএম লিখে দিলাম। তাহলে দেখো এইটা আর এইটা কি কাটা, তাহলে 2 ইন্টু ভরের মান কত? 0.3, জি এর মান কত? 9.8, গুণ করলে যত আসবে সেইটাই হবে হলো মোটামুটি আমাদের কি ডি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি। এটা করে নিও ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন তো আশা করি পারবেই। এইভাবে করে তুমি চাইলে ডি বিন্দুতে মোট শক্তিটা, মোট যান্ত্রিক শক্তিটা বের করতে পারো। এইবার আবার কোন বিন্দুতে বের করতে হবে? এটা পড়তে পড়তে সি বিন্দুতে পড়বে। তাহলে সি বিন্দুর জন্য যদি আমি ধরো একটু এটা মুছে ঠুছে আবার করে ফেলি, যে আমি যেন আমার জন্য ইজিলি ডান হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে সি এর ইকুইভ্যালেন্ট একটা পয়েন্ট কি ধরছিলাম? এন, তাহলে আর একটু নিচ পর্যন্ত এইটা মনে আছে তো? এখান থেকে এই পুরোটা কত? 2 মিটার। ওকে, তাহলে এইবার আবার দেখো তো, এইবার আবার, আচ্ছা এটা হুম, ওকে, দেখো এন, এই সি এর ইকুইভ্যালেন্ট পয়েন্ট যেহেতু এখানে এন, তাহলে সি বিন্দুর জন্য বিভব শক্তিতে তুমি কোন টুক ধরতে পারবা? ওএন পরিমাণ। আর গতিশক্তির জন্য যেহেতু উপর থেকে কতটুকু নিচে, তাহলে কি ধরতে পারবা? ইএন পরিমাণ, তাই তো? তাহলে দেখো, চলো আমরা একটু করি, যে এবার লিখবো সি বিন্দুতে
সি বিন্দুতে বিভব শক্তি ইপি ইজ ইকাল টু mgh, বাট এইচ এর মানটা কত, ও থেকে এন পর্যন্ত। আর গতিশক্তি তো হাফ এম ভি স্কোয়ার, বাট ওটা ইয়া করে তো ইউ স্কোয়ার প্লাস 2gh পরে ইউ জিরো, এইচ এর মান উপর থেকে ধরে আমরা তো একটা সূত্র বানাই নিছি mg, কিন্তু এইচ এর মানটা জানি কি ধরতে হয়, উপর থেকে কতটুকু নিচে, তাহলে ইএন। তাহলে দেখো তো এই এতটুকু যদি ওএন হয় তাহলে উপরের টুক কত হবে, 2 মাইনাস ওএন, তাই না? চিন্তা করো পুরোটা 2, এতটুকু ওএন, তাহলে এইটা কত হবে, 2 মাইনাস ওএন, অ্যাজ সিম্পল অ্যাজ, তাই না? তাহলে দেখো mg অ্যাগেইন 2 মাইনাস, সেখানে একটা এইচ লিখে দিই, তাহলে এইচ ওএন, মানে ওএন এর হাইট, এইচ ওএন মানে ওএন এর হাইট। তাহলে দেখো যান্ত্রিক শক্তি অ্যাগেইন সমান সমান ইপি প্লাস ইকে। একটা জিনিস মনে রাখবা, ইপি কে অনেক টিচার ইউ দ্বারা প্রকাশ করে, ইকে কে টি দ্বারা প্রকাশ করে, ইট ডাজন্ট ম্যাটার, যে যেটা দিয়েই প্রকাশ করতে চায় চাইতে পারে। এমজি এইচ ওএন, আর ইকে সমান কি পেলা, এটা অ্যাগেইন গুণ করে দিতে পারি না, তাহলে 2 এমজি মাইনাস 2 এমজি এইচ, ছোট করে সাবস্ক্রিপ্টে ওএন লিখে দিলাম, এটা কি কাটা চলে যায়, তাহলে অ্যাগেইন 2 ইন্টু এম এর মান 0.3, জি এর মান হলো 9.8, অ্যাগেইন গুণ করলে দেখো সেম ভ্যালুটাই কিন্তু মোটামুটি চলে আসবে। তাইলে দেখো আমাদের ফাইনাল অ্যান্সারের মোটামুটি লাইনটা কোনটা, যে দেখো এই যে এই লাইনটা আস্তে আস্তে, এটা খালি ক্যালকুলেশন করে এখানে বসাতে হবে, আর কোন লাইনটা আস্তে আস্তে, এই লাইনটা, আর ইউনিট কিন্তু অবশ্যই জুল। এখন যদি ডি ও সি বিন্দু না বললা, যদি বি বিন্দুর জন্য বলতো, তাহলে বি বিন্দুর জন্য দেখো আমি একটা কিন্তু ধরে নিছি পি পয়েন্ট, তাই না? তাহলে পি পয়েন্ট ধরে তুমি কি আবার ক্যালকুলেশন করতে পারতে না, বিভব শক্তির জন্য কি ওপি ধরতে, আর গতিশক্তির জন্য উপর থেকে নিচ পর্যন্ত ধরতে। আমি একটু চেপে গেলাম যেন তোমরা ওভারঅল পুরাটার একটা স্ক্রিনশট নিতে পারো, তারপর করতে পারো, বুঝতে পারছো? তারপরও যদি কোনো সমস্যা থাকে, বললাম তো একবার রিক্যাপ করে দেখে আবার তুমি কমেন্টে জানাইতে পারো। তো আশা করি বুঝতে পারছো। এখানে এই অঙ্কটা করে দেওয়ার পিছনের প্রচেষ্টাটা বলি, আসলে তোমরা অঙ্কগুলো মুখস্থ করো না, না করে তোমরা এই যে রিসেন্ট যে কোয়েশ্চেনগুলো আসছে 22, 23, 25-এ, সেগুলো এবার নিজে নিজে অ্যাটেম্প্ট করার চেষ্টা করো, এবং ইনশাল্লাহ ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।